কিম জং উন শুধু একটা নাম না, তাই না? এমন এক শাসক যার নামটা শুনলেই পৃথিবীর বড় বড় পাওয়ারফুল লিডারদের কপালেও কিন্তু চিন্তার ভাঁজ পড়ে যায়। ভাবা যায় ওনার এক ইশারায় হয়তো এই শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো ধ্বংসলীলা শুরু হয়ে যেতে পারে। তো চলুন আজকের এই আলোচনায় আমরা চেষ্টা করব এই মানুষটাকে ঘিরে যে রহস্যের জাল সেটার জট একটু খোলার। ভাবুন একবার যে আমেরিকা, যে আমেরিকা পুরো দুনিয়াটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে চায়, তারাও কিন্তু এই লোকটাকে টার্গেট করতে ভয় পায়। 2011 সাল থেকে উনি নর্থ কোরিয়ার সর্বোচ্চ নেতা। কিন্তু ব্যাপারটা শুধু ওনার ওই কড়া আইন কানুন বা অদ্ভুত সব নিয়ম নিয়ে না, এর বাইরেও এমন কিছু একটা আছে যা ওনাকে সবার থেকে একদম আলাদা করে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন গোটা দুনিয়া তাকে এত ভয় পায়? আমেরিকা, ইউরোপের মতো দেশগুলো কেন এই একার সামনে এসে একেবারে চুপ হয়ে যায়? কি এমন আছে ওনার হাতে? কি সেই অস্ত্র বা কৌশল যার সামনে পুরো বিশ্ব একদম জমে যায়? আচ্ছা, চলুন এই ব্যাপারগুলোই এক এক করে খুঁজে বের করা যাক। তো ওনার এই অসম্ভব ক্ষমতার উৎসটা আসলে কি? এর প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো তথ্যের ওপর ওনার একছত্র কন্ট্রোল। কিম জং উন তার দেশকে পুরো দুনিয়া থেকে এমনভাবে আলাদা করে রেখেছেন না, যা আমরা হয়তো কল্পনাও করতে পারবো না। মহাকাশ থেকে রাতের পৃথিবীর যে ছবি তোলা হয়, ওটা দেখলেই বোঝা যায় ব্যাপারটা কতটা ভয়ঙ্কর। একপাশে দেখুন দক্ষিণ কোরিয়া বা চীন, মনে হবে যেন আলোর উৎসব চলছে, আর ঠিক তার পাশেই উত্তর কোরিয়া, একদম ঘুটঘুটে অন্ধকার। এই যে কৌশলটা, একেই বলে ইনফরমেশন ব্ল্যাকআউট, মানে একটা গোটা জাতিকে বাকি দুনিয়া থেকে পুরোপুরি অন্ধকারে ডুবিয়ে রাখা। আচ্ছা, এই যে 28 সংখ্যাটা দেখছেন, এটা কিসের জানেন? উত্তর কোরিয়ার সাধারণ মানুষের জন্য ইন্টারনেট মানে হলো সরকারের বানানো মাত্র এই 28টা ওয়েবসাইট, ব্যাস, আর কিছু না। দেশের বাইরে কি হচ্ছে, দুনিয়া কোথায় যাচ্ছে, কিচ্ছু তারা জানে না। তাদের কাছে সিনেমা মানে হলো কিম পরিবারের প্রশংসা। আর এই যে একটা তথ্যহীন জগৎ তৈরি করা হয়েছে, এটাই কিমকে দিয়েছে এক অবিশ্বাস্য ক্ষমতা। কিন্তু দেখুন, শুধু দেশের ভেতরে তথ্য আটকে রেখে তো আর পুরো দুনিয়াকে কন্ট্রোল করা যায় না, তাই না? কিম জং উন এটা খুব ভালো করেই বোঝেন। উনি জানেন এই দুনিয়ায় টিকতে হলে মিলিটারি পাওয়ারের কোনো বিকল্প নেই। আর এটাই হলো ওনার ক্ষমতার দ্বিতীয় স্তম্ভ, এক ভয়ঙ্কর নিউক্লিয়ার আর্সেনাল। এখন একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, নিউক্লিয়ার ওয়েপন তো আরও অনেক দেশের আছে, তাহলে কিমকে নিয়েই এত চিন্তা কেন? কারণটা হলো ওনার আনপ্রেডিক্টেবিলিটি, মানে উনি কি করবেন সেটা আগে থেকে কেউ আন্দাজি করতে পারে না। অন্য দেশগুলো দেখুন, যুদ্ধের আগে হাজারবার মিটিং করে, আলোচনা করে, আর কিম, উনি ওসবের ধার ধারেন না, সরাসরি মিসাইল টেস্ট করে নিজের মেসেজটা দিয়ে দেন। আর এখানেই আসে আইসিবিএম-এর কথা। কিমের সবচেয়ে বড় গেম চেঞ্জার হলো এই জিনিসটা। সহজ করে বললে, এটা এমন এক মিসাইল যেটা নর্থ কোরিয়া থেকে ছুড়লে সোজা গিয়ে আমেরিকার মাটিতে অ্যাটাক করতে পারে। আর ঠিক এই টেকনোলজিটাই তাকে একটা লোকাল থ্রেট থেকে একটা গ্লোবাল থ্রেটে কনভার্ট করে দিয়েছে। ব্যাপারটা কিন্তু শুধু নিউক্লিয়ার বমেই থেমেনি। নর্থ কোরিয়ার একটা এলিট সাইবার আর্মি আছে, যারা কিনা বিশ্বের বড় বড় ব্যাংক হ্যাক করে ফেলতে পারে। তাদের বিশাল বিশাল আন্ডারগ্রাউন্ড ফ্যাসিলিটি আছে, যা স্যাটেলাইটের চোখেও ধরা পড়ে না। আর এখন তো তারা হাইপারসনিক মিসাইল নিয়ে কাজ করছে, যেটাকে আটকানো অলমোস্ট ইম্পসিবল। এখানেই কিন্তু একটা ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে, যে দেশের ওপর এত বছর ধরে এত ইন্টারন্যাশনাল স্যাংশন বা নিষেধাজ্ঞা চলছে, সেই দেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এত বড় মিলিটারি প্রোগ্রাম চালাচ্ছেটা কিভাবে? এর উত্তরটা হলো কিমের বুদ্ধি আর নিষ্ঠুরতার এক অদ্ভুত কম্বিনেশন। উনি কি করেছেন? দেশের অর্থনীতিকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। একদিকে সাধারণ মানুষ, আর অন্যদিকে তার স্বপ্নের মিলিটারি। দেশের প্রায় সমস্ত রিসোর্স উনি ঢেলে দেন এই মিলিটারি খাতে। এই পয়েন্টটা বোঝা কিন্তু খুব দরকার। ওনার প্রত্যেকটা মিসাইল টেস্ট আসলে এক একটা পলিটিক্যাল স্টেটমেন্ট। উনি দুনিয়াকে একটাই মেসেজ দিতে চান, আমি তোমাদের নিয়ম মানি না, কিন্তু তোমাদের আমার নিয়ম মানতে হবে। এই যে একরোখা মনোভাব, এটাই ওনাকে বাকিদের থেকে আলাদা করে। আর এই একরোখা মনোভাবটাই কিন্তু ওনার জন্য নতুন দরজা খুলে দিয়েছে। এবার আসি ওনার ক্ষমতার ৩ নম্বর স্তরে, যেটা সবচেয়ে আধুনিক, নতুন গ্লোবাল পাওয়ার গেম। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ওয়ার্ল্ড পলিটিক্সে যে একটা বিরাট পরিবর্তন এসেছে, কিম কিন্তু সেটার পুরো ফায়দা তুলেছেন।
একটু ভাবুন যে নর্থ কোরিয়ার আগে বলতে গেলে কোনো বন্ধুই ছিল না, সেই দেশ এখন রাশিয়ার মতো একটা সুপার পাওয়ারের সবচেয়ে কাছের পার্টনার। আর এই নতুন বন্ধুত্বটা ওয়েস্টার্ন দেশগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। মানে কিম জং উন এখন আর একা নন। শুধু রাশিয়া না, কিন্তু ইরানের সাথেও ওনার সম্পর্কটা বেশ গভীর। ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরা তো বলেন এই দুটো দেশের মধ্যে নাকি একটা ইনভিজিবল টেকনোলজি ব্রিজ আছে, মানে গোপনে গোপনে তারা একে অপরকে টেকনোলজি দিয়ে মিলিটারি পাওয়ার বাড়িয়ে চলেছে। দেখুন, কিমের জন্য ইরান কিন্তু শুধু একটা বন্ধু দেশ না, এটা তার অস্ত্র বেচার একটা বিশাল মার্কেট। আবার ওয়েস্টার্ন দেশগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য একটা টেস্টিং গ্রাউন্ডও বটে। আমেরিকা যখনই ইরানকে নিয়ে ব্যস্ত হয়, কিম ঠিক তখনই অন্যদিক থেকে একটা মিসাইল টেস্ট করে ওয়াশিংটনের অ্যাটেনশনটা ডাইভার্ট করে দেন। কি দারুণ স্ট্র্যাটেজি! তো এই সব কিছু মিলিয়ে কিম এমন একটা গ্লোবাল নেটওয়ার্ক বানিয়ে ফেলেছেন যেখানে কোনো স্যাংশন দিয়েই আর কাজ হচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতার এই খেলা, এই নিউক্লিয়ার অস্ত্রের ঝনঝনানি, এর শেষটা কোথায়? আর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর পরিবর্তনটা এসেছে সম্প্রতি। উনি সাউথ কোরিয়াকে এখন অফিসিয়ালি তাদের নাম্বার 1 শত্রু হিসেবে ঘোষণা করেছেন। এর মানেটা কি দাঁড়ালো? এর মানে হলো দুই কোরিয়ার আবার এক হওয়ার যে সামান্যতম সাংবিধানিক সম্ভাবনা ছিল সেটাও শেষ। আর কিম এখন যে কোনো সময় যুদ্ধের জন্য মেন্টালি রেডি। সব মিলিয়ে দেখলে কিম জং উন শুধু একটা নাম না, উনি বর্তমান বিশ্বের এমন এক জটিল সমীকরণ যার কোনো সমাধান মিলছে না। কিন্তু শেষ প্রশ্নটা থেকেই যায়, ক্ষমতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবেটা কে? মানবতা নাকি অস্ত্র? প্রশ্নটা ভাবার জন্য রইল।